একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার, এবং বরাবরের মতো আজও আমার সঙ্গে দুজন অতিথি থাকার কথা আছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু এবং সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আলাপে যাব। তবে তার আগে একটা প্রতিবেদন দেখে আসতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্য আসলে ছড়িয়েছে। দর্শক, অনলাইনে ছড়িয়ে পড়েছে কবি অতুল প্রসাদ সেনের পৈতৃক যে বাড়ি, সেই বাড়ি নাকি অবৈধভাবে দখল করে নিয়েছে জঙ্গিবাদরা, এবং পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এমন কিছুই ঘটেনি, খবরটি মিথ্যা। আবার নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে অভিনেত্রী আজমিনী হক বাঁধন নাকি নিজের সিনেমা চালানোর জন্য মালিকদের বাধ্য করেছেন, এমন দাবিতে একটা ফটোকার্ড ভাইরাল হয়েছে, এবং পরে ফ্যাক্ট চেক হলো এবং জানা গেল এমন কোনো ঘটনায় ঘটেনি। মূলত একটি গণমাধ্যমের ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে নকল করে ছড়িয়ে দেওয়া হয়েছে গুজব। এসবের মাঝে আবার খবর এলো জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নাকি মারা গেছেন, এবং পরবর্তীতে সেটাও ফ্যাক্ট চেক হয় এবং জানা যায় এটাও একটা অপতথ্য। দর্শক, সংবেদনশীল বেশ কিছু অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে বিশিষ্ট বাংলা কবি অতুল প্রসাদ সেনের পৈতৃক বাড়ি অবৈধভাবে দখল করে নিয়েছে জঙ্গিবাদীরা। দাবি করা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মনিরপেক্ষতার উপর হামলা হয়েছে। তবে সত্যিটা সামনে আনে সিএ প্রেস উইং ফ্যাক্টস। এই প্রতিষ্ঠানটি ফ্যাক্ট চেক করে নিজেদের ফেসবুক পেজে জানায় দাবিটি মিথ্যা। মূলত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্মীয় পন্থা হিসেবে চিত্রিত করার উদ্দেশ্যেই এই কাজগুলো করা হয়েছে। ওদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নাকি মারা গেছেন এমন দাবিতে একাধিক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় জি এম কাদেরের মৃত্যুর দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি করা হয়েছে। এসবের মাঝে যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি বলেছেন, আমার সব শেষ করে দিচ্ছে ইরান। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও অপতথ্য। নেতানিয়াহু এমন কোনো মন্তব্য করেননি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টেলিভিশনের ফটোকার্ড নকল করে এটা ছড়ানো হয়েছে। ওদিকে ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে অভিনেত্রী আজমিনী হক বাঁধন নাকি নিজের সিনেমা চালানোর জন্য হল মালিকদের বাধ্য করছেন। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল তথ্যটি মিথ্যা। ডিজিটাল প্রযুক্তি দিয়ে কালের কণ্ঠের ফটোকার্ড নকল করে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল অন্তর্বর্তী সরকারকে টার্গেট করে যেমন অপতথ্য ছড়াচ্ছে, তেমনি বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনকে ঘিরেও ভারী হচ্ছে গুজবের পাল্লা। আর এগুলো ছড়িয়ে দিতে ব্যবহার হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে আসলে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং সেই অপতথ্যগুলো আসলে কতটা সামাজিক প্রভাব তৈরি করছে, সেখান থেকে বেরোনোর পথটা কি, এগুলো আলাপ করতে চাই। আগে জেনেছে আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু এবং আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং তানভীর হাসান জোহা, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা দেখতে পাচ্ছি আসলে ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গন নিয়ে অনেক বেশি অপতথ্য ছড়াচ্ছে, কারণ ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, এবং এটার পাশাপাশি জাতীয় ইস্যুতে বরাবরের মতো আমরা হতে থাকি, অপতথ্যগুলো ছড়াতে দেখি। সব কিছু ছাপিয়ে এখন আমরা বিনোদন অঙ্গনকে নিয়ে অনেক বেশি অপতথ্য ছড়াতে দেখছি। নিশ্চয়ই সেগুলো নিয়ে একটু কথা হবে। আপনাকে সবার আগে একটু জানতে চাই, এই খাতভিত্তিক যে অপরাধগুলো ঘটছে, অপতথ্যগুলো ঘটছে, সবচাইতে বেশি ঝুঁকি কোনটা তৈরি করছে এবং সেখান থেকে বেরোনোর পথটা আসলে কী হতে পারে? আমি যদি শুধু বিনোদন অঙ্গনের কথাটা বলি আগে। বিনোদন অঙ্গনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, সেটা হচ্ছে যারা পাবলিক ফিগার, তাদের নিয়ে যদি কোনো নিউজ হয়, সেটা চারদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় এবং আমরা মিডিয়া ট্রায়াল করে ফেলি। অনেক সময় বুঝে না বুঝে তাদের সম্বন্ধে বক্তব্য প্রদান করে তাদেরকে ট্রায়ালের মাধ্যমে একটা অপ্রস্তুতিকর একটা পরিস্থিতি তৈরি করা হয়, যেটার জন্য তারা আসলে কখনোই প্রস্তুত ছিলেন না। এবং প্রত্যেকটি গুজব দেখা যাচ্ছে যে বিশেষ কোনো নায়ক নায়িকা বা যে কারোর বিরুদ্ধে যখন হয়, সেটার পিছনে একটা উদ্দেশ্য থাকে। এটা এমন না যে কোনো বিক্ষিপ্ত কোনো বিষয়, এটার পিছনে একটা উদ্দেশ্য থাকে। এবং দুঃখজনক হলো সত্ত্বেও বিনোদন জগতে অনেকে
কম বেশি রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে আমাদের বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে তাদেরকে টার্গেট করে রাজনীতির চরিতার্থ সাধনের জন্য অনেক সময় ভুয়া ফটো কার্ড এবং ভুয়া নিউজ, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং ভিডিও এডিটের মাধ্যমে এমনভাবে এডিট এবং স্ক্রিপ্টিং করা হয় যে অনেক সময় মানুষ এটা বিশ্বাসই করতে পারে না যে এটি কোনটি সত্যি কোনটি মিথ্যে। তো এই জাতীয় প্রভাব এখানে রয়েছে। আমি এটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। এই সকল ক্ষেত্রে যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে কিন্তু দায়িত্বশীলতার আলোচনা পরিচয় দিতে হবে, কারণ তাদের একটা লাইক কমেন্টের জন্য কিন্তু এটা আরো বেশি স্প্রেড হয়ে যায়। এবং দৃশ্যমান আমাদের যেহেতু কোনো উদাহরণ নেই এরকম গ্রেফতার হয়েছে, আমাদেরকে আসলে আমি বলবো এটুকু পরামর্শ দিচ্ছি তারা যেন আইনের আওতায় আসে এবং এরকম ব্যাপার ঘটলে যিনি ভুক্তভোগী উনি যেন আইনের আশ্রয় নেন এবং সাইবার ক্রাইম ইউনিট এটা তদন্ত করে তাদেরকে শনাক্ত সাপেক্ষে আচ্ছা, প্রয়োজনীয় ব্যবস্থা সেক্ষেত্রে নিতে সেক্ষেত্রে ছোট করে একটা বিষয় যদি যুক্ত করে দিতেন, যারা ফ্যাক্ট চেক করবে, সেটা যারা প্রশিক্ষিত ফ্যাক্ট চেকার হতে পারে কিংবা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ ইউজার হিসেবে একজন ফ্যাক্ট চেক করবে, তাদের সেই প্রশিক্ষণের জায়গাটা তৈরি করা কতটা জরুরি? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যদিও আমি দেখেছি গত বছর আমি বেশ কয়েকটা প্রোগ্রাম আমি নিজে দেখেছি যে বিশেষ করে বাইরের অর্থায়নে এরকম ইনহাউস সাংবাদিক সহ কিছু প্রতিষ্ঠান না কিন্তু ইতোমধ্যে এরকম প্রশিক্ষণ করছে, কিন্তু সেটার সংখ্যা অনেক অপ্রতুল এবং প্রচার অনেক অল্প। তো আমার মনে হয় এটা অধিকতর প্রচারণা দরকার এবং শুধুমাত্র বিদেশি ফান্ড নয়, আমাদের চলচ্চিত্র এবং স্থানীয় সরকারের যে ফান্ড আছে সেই ফান্ডেও যাতে এই জাতীয় প্রোগ্রাম করা যেতে পারে। এবং যেহেতু অনলাইনেও এখন অ্যাভেলেবল অনেক কিছু, আমরা অনলাইনে তো খুব সহজে সচেতনতা করতে পারি। কিন্তু মানে সমস্যা যেহেতু বৈশ্বিক, সেই সমাধানের জায়গাটা তো আসলে সেরকম বৈশ্বিকভাবে মোকাবেলা করা উচিত। আমরা আসলে কতটা সেই বৈশ্বিকভাবে মোকাবেলা করতে পারছি, অর্থাৎ এখনও সেই টেক জায়ান্টদের সঙ্গে আমাদের নেগোসিয়েশনের জায়গাটা কেমন তৈরি হচ্ছে, কতটুকু এগোতে পারছে আসলে? দেখেন, আমরা এমল্যাট বলি, মিউচুয়াল লিগ্যাল এজেন্সি, যে টর্ক বা যে চুক্তিগুলো থাকে সে ব্যাপারে কিন্তু আমাদের এখন আমরা পিছিয়ে আছি। এবং আমি কেন জানি না আমাদের দৃশ্যমান কিছু আইনি জটিলতা এবং কূটনৈতিক জটিলতা আমরা দেখতে পাই। তো প্রায়োরিটিজ বেসিসে কিন্তু আমাদের এগুলো করা দরকার, কারণ ভুয়া নিউজের কারণে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। আমি যদি শুরুতেই বলতে চাই যে রামুতে যে দুর্ঘটনাগুলো ঘটলো এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে যে মৌলবাদী বা সাম্প্রদায়িক আক্রমণ যেগুলো হয়েছে সবই কিন্তু ভুয়া নিউজ থেকে, কিছু সত্যি কিছু মিথ্যে, এটি অনলাইনে উত্তেজনা তৈরি করে এরকম অহরহ ঘটনা ঘটেছে। এখন আমাদের যে জিনিসটি বেশি করা দরকার সেটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা আছে, কিন্তু সে আরো সক্ষমতা বাড়াতে হবে। আমাদের প্রচুর ইউজার বাড়ছে, সেই ইউজারের বাড়তির কারণে এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে যে পরিমাণ ব্যান্ডউইথ বা যে ধরনের থ্রোটপুল বলি আমরা, যেটাকে নিয়ন্ত্রণ করার জন্য গেটওয়েতে যে ধরনের ডিভাইস বসানো দরকার সেটার বাজেট আরো বৃদ্ধি করা দরকার। এবং সেই বাজেটটা শুধুমাত্র বাজেট নয়, পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য উন্নত টেকসই মানব সম্পদ উন্নয়ন এবং ইমপ্লিমেন্টেশন করাটা খুব জরুরি। আচ্ছা, আমি চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুর কিছু কথা শুনে আসি, তাহলে সেখান থেকে আলাপ করতে সুবিধা হবে। জনাব খোরশেদ আলম খসরু, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। একটা বিষয় একটু বলেন, মানে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে বিনোদন অঙ্গনকে ঘিরে অপতথ্যগুলো বাড়ছে। একটা চলচ্চিত্র মুক্তি পাওয়ার সাথে সাথে সেটা পাইরেসির কবলে পড়ছে। অনেকে বলছেন যে এটা কোনো না কোনো কোরিয়ান সিনেমা বা ভারতের কোনো সিনেমার নকল, আবার ফেক কিছু কালেকশনও দেখানো হচ্ছে, অর্থাৎ যেগুলোর আসলে নির্দিষ্ট কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। শিল্পী দুটোর ক্ষেত্রে আসলে কতটা ক্ষতি করছে আসলে এই জাতীয় রিউমারগুলো, এবং আপনারা আসলে কতটা ভুক্তভোগী একজন প্রযোজক হিসেবে? ধন্যবাদ। হচ্ছে যে একটা সিনেমা রিলিজের সাথে সাথে যদি পাইরেসি হয়ে যায় তাহলে একজন প্রডিউসারের বা একটা সিনেমার মৃত্যু ঘটে অ্যাকচুয়ালি। কারণ সিনেমাটা সবাই টিকিট কেটে সিনেমা হলে দেখবে, তাতে হচ্ছে প্রডিউসারদের বা নির্মাতাদের হচ্ছে টাকাটা উঠে আসবে। সেটা যদি পাইরেসি হয়ে যায় তখন সবার হাতে সবার মোবাইলে হাতে বিষয়টা থাকে। তো সেটা একদমই হচ্ছে যে মৃত্যু ঘটায়, একটা পাইরেসি মানে একটা সিনেমার মৃত্যু ঘটায়। আর হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে নকলের কথাটা, নকল অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যে গল্প দিয়ে সিনেমা তৈরি করি,
গল্পের কোথাও না কোথাও যে মনে হবে যে কোনো না কোনো সিনেমার সাথে সেখানে মিলে গেছে। এখন পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে যদি সিনেমা বানানো হয়, তো পারিবারিক সেন্টিমেন্ট তো কোথাও না কোথাও যে মিলে যাবে। কোথাও যদি অ্যাকশন মুভি দিয়ে সিনেমা অ্যাকশন মুভি বানানো হয়, তাহলে কোথাও না কোথাও যে অ্যাকশন কোনো না কোনো ছবির সাথে কিছুটা মিলে যাবে। তো সেইটা হচ্ছে যে এইটা হতে পারে, কিন্তু যে সমস্ত ফেক আইডি দিয়ে, যে সমস্ত এই যে হচ্ছে নিউজ টেলিভিশনের চ্যানেলের নামটাম দিয়ে যেগুলো করা হচ্ছে, এগুলো হচ্ছে একটা অশুভ পায়তারা, এবং এইটা একটা হচ্ছে যে সিনেমার বিরুদ্ধেই আমি মনে করবো একটা ষড়যন্ত্র। খুব চমৎকার, আপনার যে পয়েন্টগুলো সেগুলো উল্লেখ করেন, এগুলো নিয়ে তানভীর হাসান জো আপনার কাছে একটু আসবো, তবে নিশ্চয়ই সেগুলো নিয়ে আলাদা করে কথা বলার আগে ছোট্ট একটা বিরতি থেকে আমরা ঘুরে আসতে চাই, তাহলে এই পয়েন্টগুলো নিয়ে পরবর্তীতে বিরতির পরে এসে আলোচনা করার সুযোগ থাকবে। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্কয়ারে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন একাত্তরে, চলছে রিউমার চেক নিয়ে, একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্কয়ারে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি, এবং বিরতির আগে আমাদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, এবং এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তানভীর হাসান খান জোহা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং বিরতির আগে আমরা চলচ্চিত্র প্রযোজকের কথা শুনছিলাম, এবং এটা আসলে ঠিক এই মুহূর্তে চলচ্চিত্র অঙ্গনের পরিচালক, প্রযোজক, এমনকি কলাকুশলী সবারই একটা অভিযোগ যে প্রথমে একটা সিনেমা বেরোলে সেটা একটা রিউমার, একটা গুজব ছড়াচ্ছে, এটা নকল মুভি, ফেক কালেকশন দেখানো হচ্ছে, এক সপ্তাহের মধ্যে এত টাকা আয় করেছে, সেটা বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, পক্ষ বিপক্ষ নানা কথা হচ্ছে, দিন শেষে আবার মুভি পাইরেসিও হচ্ছে। মানে বিনোদনের এই জায়গাটা বন্ধ করার, অপতথ্যগুলো বন্ধ করার কোথা থেকে শুরু করা উচিত এবং কোথায় গিয়ে আসলে আমাদের থামা উচিত? জি, ধন্যবাদ। প্রাসঙ্গিকভাবে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে আসলে মুভি ইন্ডাস্ট্রিটা অনেক বুমিং, এবং কলকাতার সিনেমা থেকে শুরু করে অনেকগুলো সিনেমাতেই কিন্তু তারাও একই জাতীয় সমস্যা তো ফেস করে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাংলাদেশের সাথে কলকাতা বা ভারতের যৌথ প্রযোজনার অনেকগুলো মুভিতেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। এখন প্রথম যে বিষয়টি হচ্ছে যে মুভির ক্ষেত্রে কিছু সিন্ডিকেশন থাকে, এবং মুভির এই সিন্ডিকেশনটা আসলে যাত্রাটা শুরু হয় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র থেকে, এবং টিকিটিং থেকে শুরু করে আরেকটি জিনিস এসেছে ইনফ্লুয়েন্সার। আমাদের ডিজিটাল মার্কেটিং এর নতুন একটি উপাদান এসেছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, অর্থাৎ ইনফ্লুয়েন্সারকে দিয়ে এটা ক্রিটিক্স করানো হয়। এবং মুভির ক্রিটিক্সও কিন্তু বাংলাদেশের অনেক আছে, যারা ব্যক্তিগতভাবে কোনো কোনো মুভিকে খুব ভালো বলে, কোনো কোনো মুভিকে খুব খারাপ বলে, এবং সেখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ারও আছে। তো এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা যেহেতু ইনস্টিটিউশনাল মার্কেটিং মেথোডোলজি না, সেখানে দেখা যাচ্ছে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা মার্কেটের উপর আমরা ডিপেন্ড থাকি। তো ওনারা বিভিন্ন ফেক আইডি, বিভিন্ন পেজ থেকে লাইভে অনেক গালিগালাজ যেমন করে, তেমনি আবার অসুস্থ বিনোদন বলবো, সুস্থ বিনোদন আমি অবশ্যই বলবো না, এর জন্য তারা কিছু নেগেটিভ জিনিস, রিমার্ক গুলো ছাড়াতে চায়। সেই ছাড়ানোর মাধ্যমে তারা আসলে একটি স্পেসিফিক সিনেমাকে একটি গ্রুপ ফ্লপ করে, একটি গ্রুপ আপ করে। তো এরকম একটি অসুস্থ প্রতিযোগিতার ক্ষেত্রে যেটা করতে হয়, এরকম ঘটনা ডিটেকশন করতে গেলে আমাদের ওসিএনটি ব্যবহার করতে হবে, ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করতে হবে, সেটা অবশ্যই পেইড। এবং ওই ওপেন সোর্স ইন্টেলিজেন্স সফটওয়্যারটি যদি আমাদের ইন্টারন্যাশনাল গেটওয়েতে যদি এজেন্ট দ্বারা নিয়ন্ত্রিত থাকে, তাহলে যারা এই অপতথ্য সম্প্রচার করছে তাদের ইলেকট্রনিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স যে সফটওয়্যারের কথা আপনি বললেন, এটা ব্যবহার করার ক্ষেত্রে যারা ব্যবহার করবেন তাদেরকে আসলে এটা তো ব্যবহার করা তো শিখতে হবে, মানে সেই উদ্যোগটাই বা কতটুকু হচ্ছে আসলে? জি, ধন্যবাদ। আমি বলতে চাই, ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করার জন্য আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো টেন্ডার দরপত্র আহ্বান করেছে। এখন বিষয়টা হচ্ছে ইমপ্লিমেন্ট করা, এবং আমরা যাতে এই ওপেন সোর্স ইন্টেলিজেন্স যারা ব্যবহার করে তারা যাতে সমন্বয় করে ব্যবহার করে, অর্থাৎ সবাই যাতে উপকৃত হয়। দেখা যাচ্ছে যে বিশেষায়িত ইউনিটরা ওপেন সোর্স ইউনিট ব্যবহার করছে, এবং তারা বিশেষভাবে অপারেশন পরিচালনা করছে প্রায়োরিটিজ বেসিসে। সেখানে কিন্তু আমাদের এই ফেক নিউজ কিংবা এই ছোট ছোট, মানে সবই ইম্পর্টেন্ট, কিন্তু ছোট ছোট যে বিষয়গুলো সেগুলোকে তারা ইগনোর না করে আইনে আওতায় এনে যদি তাদেরকে আনতে পারে, শোধ করতে পারে, সেই বিষয়টা আসলে খেয়াল রাখলে আমার মনে হয় এটি সঠিক। কিন্তু যে আইনের কথা বলা হচ্ছে, আমরা হয়তো মানে এখান থেকে হয়তো আলাপটা শেষ করব, কিন্তু তার আগে একটা ছোট করে বিষয়টা জানতে চাই, মানে আইনের মধ্যে সুনির্দিষ্টভাবে এআই শব্দটা কি লেখা আছে? অর্থাৎ ডিপ ফেক বা এআই দিয়ে যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে তার বিপরীতে কোন ব্যবস্থাপনা, কোন পানিশমেন্ট দেওয়া যায়, সেই পথ কি খোলা আছে? 2025 সালের যে খসড়া আইনটিতে আছে, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিলেটেড বিষয়গুলো আসলে আমরা এখানে সংজ্ঞায়ন করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করা দরকার, কারণ এআই ব্যাপারটা আসলে আনপ্রেডিক্টেবল এখনো সারা বিশ্বে।
এবং এআই কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যে তথ্য আপনাকে দিয়ে আপনাকে কোনো বিভ্রান্ত করতে সামনে করবে না, সেই বিষয়টা নিয়েও কিন্তু অনেক রকমের প্রশ্ন এখন এসে গিয়েছে। এখানে কিন্তু তবে অনেকে আমাদের অনেকে নতুনত্বতে সেটা উপস্থিত হ্যাঁ আছে। অনেকে কিন্তু মানে বলে রাখেন যে কোনো একটা বিষয় আইন প্রয়োগ করার আগে গাইডলাইন তো তৈরি হয়। আমাদের দেশে কি এআই গাইডলাইন আছে? যদি না থাকে তাহলে আইন কিভাবে প্রয়োগ করা হবে? হ্যাঁ, ধন্যবাদ। এটার ব্যাপারে ইতিমধ্যে খসড়া হয়েছে, এআই নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয়, বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে একটা কমিটি হয়েছে। তারা ইতিমধ্যে খসড়া জমা দিয়েছে, কিন্তু এখন এটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আচ্ছা, অনেকগুলো বিষয় আসলে বাকি রয়ে গেল। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে এবং সাধারণ মানুষ আসলে তথ্য আর অপতথ্যের পার্থক্য আলাদা করার জন্য কোন টুলসটা ব্যবহার করা যেতে পারে সেগুলো নিয়ে হয়তো পরবর্তীতে কথা বলার সুযোগ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন দর্শক আমাদের অতিথিরা, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। fns.71tvgmail.com এই ঠিকানাতে মেইল করতে পারেন। ফেসবুকে যোগাযোগ করতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই সমস্ত তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।